একেবারে অন আছে মনে হচ্ছে, কারণ ভাইব্রেট করছে এবং চার্জ নিচ্ছে। চার্জিংয়ের যে অ্যাম্পিয়ার যেভাবে যতটুকু নেওয়ার কথা সেটা ঠিকঠাক মতো নিচ্ছে, এবং কি চার্জার খুললে লাগালে ভাইব্রেট করছে। তো আসলে এই ফোনটি, এটি OnePlus 11 Pro একটি ফোন। আর এটি পাঠিয়েছেন আমাদের একজন টেকনিশিয়ান ভাই, ঢাকা থেকেই পাঠিয়েছেন উনি আমার কাছে। তো উনিও সিপিইউ রিবোলিং করেন। উনার ধারণা হচ্ছে যে এই ফোনটির সিপিইউতে ইস্যু রয়েছে, কারণ OnePlus 11 Pro এটি হচ্ছে 8 Gen 2 একটি লেটেস্ট মডেলের সিপিইউ বলা চলে। তো এই সিপিইউটা আসলে রিস্ক নিতে চাননি উনি। সিপিইউর কাজ উনিও করেন, বাট পাঠিয়েছেন আমার কাছে যেন এই প্রবলেমটা ফিক্স হয়, এবং ফিক্স না হলেও যেন ফোনটা অন থাকে। তো যাই হোক, এই ফোনগুলোর ডিসপ্লে চেঞ্জ করে চেক করা উচিত এ ধরনের সমস্যায়। কিন্তু যেহেতু অ্যাভেলেবল ডিসপ্লে নেই, বা উনিও চেক করেনি, আমার কাছে পাঠিয়েছেন ডিসপ্লে চেঞ্জ ছাড়াই সরাসরি সিপিইউর কাজের জন্য। আমি চেষ্টা করব সিপিইউর কাজ করে প্রবলেমটি ফিক্স হয় কিনা সেটি দেখার। এবং কি এই ফোনের যে প্রবলেমটি সেটি হচ্ছে, হুট করে ফোনটির ডিসপ্লেটি শেকিং করে এবং ভাঙা ভাঙা এসে এরকম এসে বন্ধ হয়ে যায়। এভাবে বন্ধ হয়েছে। আমাকে জানিয়েছে যে ডিসপ্লে এরপর থেকে আর আসছে না, কিন্তু ফোনটি মনে হচ্ছে অন রয়েছে। তো যেহেতু এই ফোনের এই মডেলের স্ক্যামেটিক বা কোনোভাবে আমরা কোনো ডায়োড ভ্যালু চেক করার মতো ওয়েও নেই। এটি কোনো সলিউশন নেই, হার্ডওয়্যার সলিউশন বা কোনো কিছু নেই। যে কারণে সরাসরি সিপিইউ রিবোলিংয়েই যাচ্ছি। বাট আমার কনফিডেন্ট রয়েছে যে সিপিইউ রিবোলিং করলে ফোনটি অন্ততপক্ষে ডেড হবে না, আগের কন্ডিশনেই থাকবে অথবা ঠিক হয়ে যাবে। সিপিইউ থেকে যে ডিসপ্লে লাইনগুলো সেগুলো ফল্ট হয়ে অনেক সময় ডিসপ্লে কিন্তু আসে না। অনেক ফোন এরকম রয়েছে। তো 888 এর যে প্রসেসরগুলো সেগুলোতেও কিন্তু এ ধরনের প্রবলেম হতে পারে। বিশেষ করে সেটির সাথে অবশ্যই কিছু সম্পর্ক জড়িয়ে থাকবে। যেমন ওয়াইফাই কাজ করে না, আরও কিছু প্রবলেম এড হলে তাহলে আমরা ধরে নেই যে সেগুলোতে সিপিইউ ইস্যু থাকতে পারে। তো এই ফোনটির ক্ষেত্রে অ্যাকচুয়ালি সেরকম কিছুই হয়নি। এই ফোনটির ডিসপ্লেটি হুট করে চলে যায়, দাগ দাগ এসে বা এরকম কোনো একটা হ্যাজি এসে চলে যায়। তো এই ফোনটির র্যামটি রিমুভ করার পর আমি আবার দেখতে পাচ্ছি সিপিইউর পাশে যে আঠাগুলো, এগুলো খুবই হার্ড, এবং কি নরমাল যে গ্লু কাটার দিয়ে ক্লিন করি সেগুলো দিয়ে ক্লিন করা যাচ্ছিল না। তো যেহেতু অনেক দামি একটি ফোন, বা এই ধরনের ফোনগুলো OnePlus এর আঠাগুলো এমনিতেই অনেক হার্ড থাকে। তো আমি খুব সূক্ষ্মভাবে 11 নাম্বার যে ব্লেড রয়েছে, সার্জারি ব্লেড, সেটি ব্যবহার করছি, এবং কি গ্লু কাটারের ব্যবহারও মাঝে মাঝে করছি। আর খুবই ধীরে ধীরে আঠাগুলো পরিষ্কার করতে হচ্ছে, কারণ পাশের যে কম্পোনেন্টসগুলো রয়েছে, বিভিন্ন ক্যাপাসিটর এবং রেজিস্টর, এগুলো কিন্তু নড়ে যায়। মনে হচ্ছে যে এখানে একটু বেশি প্রেশার ক্রিয়েট করলে এই পার্টসগুলো ভেঙে যাবে বা উঠে আসবে। এবং হিট কী পরিমাণ ইউজ করছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আমি কিন্তু আমার যে হট এয়ার গানের ডিসপ্লে সেটি কিন্তু শো করেছি। তো আমি প্রতিটা স্টেজ চেষ্টা করছি ক্লিয়ারভাবে আপনাদের সামনে উপস্থাপন করার। আপনারা কিছুটা হলেও যেন আইডিয়া পান। আর এই ভিডিওগুলো, এই কাজগুলো করতে অনেক লম্বা সময় লাগে। অনেক আ সময় দেখা যায় যে এই ভিডিওগুলোকে আ ফাস্ট ফরওয়ার্ড করতে হয়। কিছু কিছু পার্ট অযথা স্কিপ করে দিতে হয়, যেগুলো প্রয়োজন নেই। তো এরকমভাবে ভিডিওগুলো তারপরেও চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার। তো আমার যেহেতু RAM রিমুভ করেছি আগে, এবার আমি সিপিইউটি রিমুভ করব। সিপিইউ রিমুভ করার জন্য 450 ডিগ্রি টেম্পারেচার আমি কিন্তু ইউজ করেছি। এরপর আমি টেম্পারেচার আরেকটু বাড়িয়ে নিলাম। যেটি আমি নরমালি ইউজ করি তার চেয়ে 10 ডিগ্রি বাড়িয়ে নিয়েছি। তো 460 ডিগ্রি টেম্পারেচার। এটি হচ্ছে মূলত আমার যে সিপিইউটি এটি অনেক বড় থাকার কারণে, এবং কি মাদারবোর্ডটিও কিন্তু পুরো স্যান্ডউইচ মাদারবোর্ড। তো সব দিকে খেয়াল রেখে কাজ করতে হয় যে নিচের দিকে যেন মাদারবোর্ডে কোনো সমস্যা না হয়। এবং সিপিইউটি অনেক হার্ড মনে হচ্ছে। তো আমি খুবই স্মুথলি এটি পিক আপ করব। তো আমি দেখব যে ঠিকঠাক মতো উঠে কিনা। দেখুন এই যে খুব সুন্দরভাবেই কিন্তু আমার প্রসেসরটি মেল্ট হয়ে উঠে আসলো। আর সিপিইউর পাশের যে বলগুলো সেগুলো একটু কম মেল্ট হয়েছে, কারণ আমি সাইটে খুব বেশি হিট অ্যাপ্লাই করিনি। সাইটে খুব বেশি হিট অ্যাপ্লাই করলে আশেপাশে যে আইসিগুলো থাকে সেগুলোতেও সমস্যা হতে পারে, এবং মেল্ট হয়ে গেলে দেখা যায় পেস্টিং যে বোর্ডগুলো
এগুলোতে সমস্যা হয় সাধারণত। তো আমি এখানে ভালোভাবে মাদারবোর্ড ক্লিন করলাম এবং ক্লিন করতে গিয়ে আমার দেখা গেছে একটা লাইনে সমস্যা হয়েছিল। সেটি আবার আমি জাম্পার করেছি এবং কি জিআর চেক করে নিলাম। সেখানে ইউবি অ্যাপ্লাই করতে হয়েছে। আর সিপিইউর কাজ করতে গিয়ে অনেক সময় এরকম হয় যে সিপিইউ ঠিকঠাক মতো ওঠানোর পরে ফাইনালি যখন আমরা পরিষ্কার করতে যাই, ডিশোল্ডারিং উইক ব্যবহার করি বা এই যেভাবে গ্লু পরিষ্কার করি, এগুলো করতে গিয়ে অনেক সময় কিন্তু কোনো লাইন ড্যামেজ হয় বা উঠে যায়, ছিঁড়ে যায়, এরকম হয়। সেগুলো তাৎক্ষণিক রিপেয়ার করে নিতে হয় এবং যেগুলো এনসি কানেকশন রয়েছে সেগুলো তো উঠে গেলে সমস্যা নেই। তো এনসি কিনা সেটিও চেক করতে হয়। আমি প্রসেসরটি মোটামুটি ক্লিন করে নিয়েছি এবং প্রসেসরটি এটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2। তো বিভিন্ন ভার্সনের প্রসেসর বাজারে কিন্তু অলরেডি অ্যাভেলেবল চলে আসছে এবং কি মোটামুটি হাই রেঞ্জের যে ফোনগুলো বা মিড রেঞ্জের ফোনগুলো 50 থেকে 1 লাখ টাকা এরকম দামের ফোনগুলোতে কিন্তু এই ধরনের প্রসেসর অ্যাভেলেবল ইউজ করা হচ্ছে এখন। তো এই ফোনগুলো সামনের দিকে হয়তো প্রসেসর ইস্যু আসবে এবং কি আমরা কাজ করতে থাকব। আমাদের কাজই আমাদেরকে নিয়ে যাবে যেখানে প্রয়োজন এবং যখন যেখানে যেভাবে কাজ করা প্রয়োজন সেভাবে নিজেকে মানিয়ে নিতে হয়। তো আমি র্যামটি ক্লিন করে নিলাম এবং র্যামের যে গ্লু সেটি খুবই সহজেই কিন্তু ক্লিন হয়েছে এবং আমি একটু ব্রাশ করে নিলাম। তো এবার সিপিইউটি রিভল করে নেব। সিপিইউ রিভলিং হয়ে গেলে আমি এরপর র্যামটি রিভল করব। দেখুন সিপিইউ রিভল খুব সুন্দরভাবে করে নিলাম এবং প্রত্যেকটি বল সুন্দর রয়েছে। এবার আমি র্যামটি রিভল করে নিচ্ছি। র্যাম রিভল করার পর আমি কিন্তু ইনস্টল করে দেব। পিসিবিতে বসিয়ে দিলেই আমার পরবর্তী রেজাল্ট চলে আসবে। এই ধরনের প্রসেসরগুলো রিভলিংয়ের কাজ একটু ক্রিটিক্যাল হয়ে থাকে, একটু ধৈর্য সহকারে কাজগুলো করতে হয়। অনেক সময় কোনো ফল্ট হলে সেটি সময় বেড়ে যায়, দেখা যায় কাজগুলো লম্বা সময় হাতে নিয়েই করা উচিত। এই ফোনগুলো আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমেই নিয়ে থাকি। এগুলো সরাসরি কাজ করার সুযোগ নেই, ধৈর্য সহকারে কাজগুলো করতে হয়। দেখুন আমি প্রসেসরটি এবার মাদারবোর্ডে ফিক্স করব। মাদারবোর্ডে ঠিকঠাক মতো পজিশন দেখে বসিয়ে নিয়েছি। এবার আমি ইনস্টল করে দেব। এই ধরনের ফোনগুলো যারা প্রবলেমে পড়বেন বা কী সমস্যা রয়েছে সেটি আগে আইডেন্টিফাই করতে হবে। তো সব ধরনের ফোনে কিন্তু প্রসেসর ইস্যু হয় না এবং প্রসেসর থেকে কাজ করে আসলে প্রবলেমটি সলভ হবে কিনা সেটিও বলা যায় না। কিছু কমন প্রবলেম রয়েছে যেগুলোতে আমরা এক্সপেরিমেন্ট করতে, করতে একসময় গিয়ে সেটি কিন্তু বুঝতে পারি যে এটি প্রসেসর থেকে সমস্যা। তখন কিন্তু সেই বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করি। তো এই ফোনটি যদিও এই মডেলের কাজটি এর আগে আমি করিনি এবং 8 Gen 2 তে এ ধরনের প্রবলেম রয়েছে কিনা এই প্রসেসরে, ব্ল্যাক স্ক্রিন বা ডিসপ্লে চলে যাওয়া, এই ধরনের প্রবলেম এর আগে আমি পাইনি। আর পর্যাপ্ত সময়ও পাইনি এই ফোনটির, যেহেতু একজন টেকনিশিয়ান পাঠিয়েছে। সো আমি সরাসরি কিন্তু সিপিইউ রিবোলিংয়ের কাজটি আগে করলাম এবং পুরো মাদারবোর্ডটি কিন্তু একদম ইনটেক ফ্রেশ ছিল। আপনারা দেখেছেন নিশ্চয়ই। তো এ ধরনের ফোনগুলোতে কাজ করলে ডেট রিস্ক নিয়ে করা উচিত। কারণ ফোনগুলো ডেড হয়ে যেতে পারে, অন নাও হতে পারে। তো যাই হোক আমার সিপিইউ ইনস্টল এবং র্যাম ইনস্টল কিন্তু শেষ। এবার একটু ঠান্ডা করে তারপর রেজাল্ট নিব যে আসলে ফোনটি অন হয় কিনা। তো ধৈর্য ধরে আপনাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সিপিইউ রিবোলিং নিয়ে বিভিন্ন মডেলে কাজ করে থাকি। তো কাজগুলো করার সময় ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। আশা করি ভিডিওগুলো ভালো লাগে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি শেয়ার করে রাখবেন। কারণ বর্তমানে যে সিপিইউ ইস্যুগুলো হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে, আর বিভিন্ন ফোনে বিভিন্ন মডেলে, এবং সিপিইউর কাজ করতে গিয়ে অনেক ফোন বাতিল হয়ে যাচ্ছে। এটি হচ্ছে চরম বাস্তবতা। তো যদি যারা সিপিইউর অ্যাকচুয়ালি কাজ করে তাদের কাছে দেওয়া হয় তাহলে ফোনটা ঠিক হওয়ার চান্স অনেক বেশি থাকে। যে কারণেই বলব এটি সতর্কতামূলক বলে থাকি। দেখুন আমার ফোনটি দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই ফোনটি কিন্তু সেম আগের কন্ডিশনেই ভাইব্রেট করছে এবং ফোনটি কিন্তু দেখুন ডিসপ্লে কিছুই আসছে না এবং চার্জিংও আগের মতোই। তো এই ফোনটি আসলে সিপিইউ রিভল করেও সেম আগের মতোই এবং ফোনটি অন রয়েছে, ভাইব্রেট হচ্ছে, সব ঠিকঠাক, কিন্তু ডিসপ্লে খারাপ মনে হচ্ছে।